নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। তারপরে আমাদের 1 থেকে 2 অবিদ্যার প্রত্যয় সংস্কারের সঙ্গে সংযুক্ত প্রত্যয়ের আলোচনা শেষ হয়েছে না? এখন 2 এবং 3। সংস্কারের প্রত্যয়ে সংস্কার বিজ্ঞানের প্রকৃতি উপনিশ্রয় এবং নানা ক্ষণিক কর্মপ্রত্যয়। তাইলে উপনিশ্রয় প্রত্যয় এবং কর্মপ্রত্যয় সংস্কারের প্রত্যয়ী বিজ্ঞান। সংস্কার, এই ক্ষেত্রে সংস্কার সম্পর্কে আমাদের আলোচনা আছে। আমরা এই ক্ষেত্রে সংস্কার কাকে বলে এটা জানি, এবং কোন সংস্কারের কারণে এই বিজ্ঞান সেটাও আমরা জানি। উপাসিকা অমিতা বড়ুয়া এখানে সংস্কার সম্পর্কে একটু আলোচনা করেন। শুধু সংস্কার নাকি সংস্কার বিজ্ঞানের প্রকৃতি উপনিশ্রয় এবং নানা ক্ষণিক কর্মপ্রত্যয়? দ্বাদশ নিদানের বা প্রতীত্ব সমুৎপাদের মধ্যে সংস্কার সম্পর্কে আমরা কি পড়েছিলাম? ওই যেটা পড়েছিলাম সেটাই বলেন। সংস্কার হতে যেত আমরা মানে যা চিত্তের মধ্যে যা ধারণ করে রাখি, যখন আমাদের স্বরেন্দ্রিয়ের মধ্যে যেগুলো আমরা শ্রবণ করি বা গ্রাম নেওয়া যেগুলো করি, মানে যেগুলো স্পর্শ করা হয়, এর মধ্যে কোনো বিষয় আমাদের কাছে যদি উপস্থিত হয়, এগুলো দ্বারা আমরা যেগুলো কর্ম করি, এখানে প্রকৃতি উপনিশ্চয় বলছে, নানা কোণে কর্ম এগুলো বলছে, সেগুলোর মাধ্যমে আমরা শুধু এক জায়গায় থাকেন, শুধু সংস্কারের মধ্যে থাকেন, শুধু সংস্কারটা বুঝাই বলবেন যে। আচ্ছা, সংস্কারটা হচ্ছে যে আমাদের স্বরদ্বারে বলেন, স্বর ইন্দ্রিয় বলেন, যে ধারে আমরা আমাদের কাছে কোনো কোনো আলম্বন বা কোনো কিছু উপস্থিত হলে, এগুলো যদি আমাদের বিদ্যা উপস্থিত না থেকে যদি আমরা অবিদ্যা উৎপন্ন করি, অবিদ্যা উৎপন্ন হয়, আমাদের এই সংস্কার হয়ে যাবে। ঠিক আছে, এই কর্মগুলো করে। উপাসক দীপেন বাবু আসে নাই? উপাসক পুতুল বাবু, এটা আমরা আলোচনা করেছিলাম, কিন্তু গতবারে না থাকলে এবারে আলোচনা করেছিলাম, মনে আছে আপনার এই সংস্কার সম্পর্কে? সংস্কার বলতে ওই যে মানসিক যে কর্মগুলো না কর্মকে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে শিল্পী বড়ুয়া বলবেন, আর কেউ বলার ইচ্ছে থাকলে বলেন। সংস্কার কার কার মনে আছে? আমরা যে কুশল কর্ম করলে কুশল কর্ম পক্ষে সংস্কার হবে, আর অকুশল কর্ম করলে অকুশল পক্ষে সংস্কার হয়ে থাকবে আমাদের করেন্দ্রের মধ্যে। ঠিক আছে, আর কেউ বলতে ইচ্ছে করলে বলেন।
নাহলে এনি বলো। এনি মিউট করা। বান্তে বলো। মানে কি সংস্কারটা? হ্যাঁ। বন্দনা মঙ্গলক। সংস্কার হচ্ছে যে আমরা মূলত জানি যে অর্থাৎ 52 প্রকার চৈতসিকই হচ্ছে যে আমাদের সংস্কার। তো এই সংস্কারটা কিভাবে উৎপন্ন? সেটা হচ্ছে যে আমরা যদি চতুরার্য সত্য সম্পর্কে যদি জ্ঞাত না হই, দুঃখ সম্পর্কে যদি অবগত না হই, তখন সেটা আমাদের অবিদ্যা আকারে মানে অবিদ্যা উৎপন্ন হবে, বিদ্যাটা উৎপন্ন হবে না। তো বিদ্যা থেকে আমাদের এই সংস্কারের মানে অবিদ্যা থেকে আমাদের এই সংস্কারের উৎপত্তি। আমরা যে যে কাজগুলা করব, যে যে কর্মগুলা সৃষ্টি করব, সেটা সংস্কারে পরিণত হবে। কারণ আমরা সেটা করি কখন, যখন আমাদের মানে আমরা যখন অবিদ্যাটা আমাদের উৎপন্ন হয়, যখন আমরা এই এক কথায় হচ্ছে যে অর্থাৎ অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমাদের অবিদ্যাটা উৎপন্ন হয়, আর অবিদ্যার কারণে আমাদের সংস্কারটা হয়। সংস্কারটা কি? মানে এটা তো একটা কর্ম। এটাই বলতে বলছি, শুধু কিভাবে উৎপন্ন হয় এটা বলতে বলি নাই। ও আচ্ছা। বলো আবার। সংস্কার মানে তো অর্থাৎ আমরা যে যে কর্ম সম্পাদন করব, অবিদ্যা দিয়ে যে যে কর্মগুলো সম্পাদন করব, সেটাই তো আমাদের সংস্কার। আমরা যদি বলে যাই 52 প্রকার চৈতসিকের সংস্কার, এর বাইরে আর কোনো ধরনের কোনো 52 প্রকার চৈতসিক ছাড়া তো আর কোনো ধর্ম নেই। এগুলাই হচ্ছে যে আমাদের সংস্কার, এগুলাই আমাদের সংস্কার তৈরি হতে সাহায্য করে। সংক্ষেপ একটা পাইছি, ওই বেদনা সংজ্ঞা ব্যতীত অবশিষ্ট 50 প্রকার মনোবৃত্তি বা চৈতসিক শুভকে সংস্কার বলে। সংক্ষেপ অন্তর। বানতে আমার বন্দনা নিবেন। মঙ্গলক বলে বলে দেরি হয়ে গেছে আর কি বানতে। ও আচ্ছা, এখন ঢুকছেন যে। ঠিক আছে। ঠিক আছে, আপনারা সবাই বলছেন, বুঝতেছেন এমনি মোটামুটি। তারপরে সংস্কার হচ্ছে যে সংযুক্ত সংখ্যাত ধর্মকেও একত্রে সংস্কার বলা হয়। সংযোজিত অবস্থা, সংস্কারিত অবস্থা। আমরা যে কোনো কাজ সংস্কার করব, ওই জায়গাটাকে সংস্কার করব এরকম বলি না আমরা। সংস্কার মানে কি এটাকে করা, ঠিকঠাক করা, মেরামত করা, ওই জাতীয় বিষয়গুলোকে আমরা ব্যবহার করি। ঠিক সংযুক্ত করা এবং নানা রূপে রূপায়িত করা, নানা রকম বানানো, এই সংযুক্ত সমস্ত অবস্থাগুলোকেই মূলত সংস্কার বলা হয়। পক্ষান্তরে যাবতীয় বিজ্ঞানাদিও পক্ষান্তরে কিন্তু সংস্কার। যাবতীয় বিজ্ঞানাদি যাবতীয় বিজ্ঞান বলতে আমরা চোখে দেখার পরের থেকে ভবাঙ্গ চিত্ত, অতীত ভবাঙ্গ, এগুলো সবগুলোকে আমরা কিন্তু ওই চিত্ত নাম দিয়েছি। চিত্ত মানে পক্ষান্তরে চিত্ত কিন্তু সংস্কারের অন্তর্গত বা সংস্কার, ওই চিত্ত সংযুক্ত অবস্থা। উপাসিকা চন্দনা বুড়ো বলবেন? বলবেন?
জানতে। সংস্কার কাকে বলে বলবেন? হ্যাঁ, সংস্কার মানে অতীতেও আমরা যা কিছু কর্ম করে থাকি, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, ওইগুলো সংস্কারে পরিণত হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে মিউট করে দেন। তাহলে এই জাতীয় এই সংস্কার যাবতীয় সবগুলোকে সংস্কার ধর্ম বলা হয় বা সংযুক্ত ধর্ম বলা হয়। আমরা নির্বাণ আলোচনা করার সময়ও এই কথাটা পেয়েছি, সাংখ্যাতা ধর্ম। নির্বাণ ছাড়া বাকি যত আছে সবকিছু সাংখ্যাতা ধর্ম হিসাবে আমরা চিনেছি। নির্বাণ হচ্ছে অসংস্কৃত ধর্ম বা সংস্কার মুক্ত, আর নির্বাণের মধ্যে সংস্কার নাই, সংস্কার মুক্ত অবস্থা। এছাড়া বাকি সবগুলো সংস্কার। পুরো জগৎটাই সংস্কার ধর্ম। এই জন্য আমরা বন্দনার সময় কিছু কথা কয়েকটা বলি, খেয়াল করবেন আপনারা। সাব্বে সাংখারা অনিচ্চা, সাব্বে সাংখারা অনিচ্চা বলি না আমরা? এই সাংখারা বলতে তখন আর কোনো কিছু বাকি নেই জাগতিক, একটা কিছুও বাকি নেই, বুঝছেন? নির্বাণ শুধু বাকি, আর বাকি সবগুলো এখানে ঢুকে গেছে। এক তো পুরো জাগতিকতা, পুরো জগৎকেই আমরা সংস্কার। আচ্ছা, এক অর্থে গেল সংস্কার, আরো নানাভাবে ব্যাপক করে আপনারা ক্রমান্বয়ে এটা বুঝতে পারবেন, জানতে পারবেন। এখানে অবিদ্যার প্রত্যয় সংস্কার বলতে আমরা কিভাবে চিনেছিলাম? আমরা এখানে চিনেছি যে যখন আমাদের চিত্ত বিদ্যা থাকে না, বিদ্যা অর্থে দুঃখ সম্পর্কে জ্ঞান না থাকলে, দুঃখ সমুদয় সম্পর্কে জ্ঞান না থাকলে, চারিত্র্য সত্য সম্পর্কে জ্ঞান না থাকলে, তখন আমরা ওই বিষয়কে বিষয় বলে মনে করি, ওই জিনিসকে জিনিস বলে মনে করি। ওই জিনিস বলে মনে করলেই ওটা ভালো হোক মন্দ হোক, যে কোনো এক প্রকারে এটাকে গ্রহণ করা, কোনো একটা জিনিস হিসেবে গ্রহণ করা, কোনো একটা বস্তু হিসেবে গ্রহণ করা, কোনো একটা অবস্থা হিসেবে গ্রহণ করা, যে কোনোভাবে এই গ্রহণ করা কে বা এটাকে রিসিভ করা, এই জাতীয় সমস্ত বিষয়গুলোকে এভাবে নেওয়া, এগুলো সবগুলো সংস্কারের অন্তর্গত। তবে এখানে এই 52 প্রকার চৈতসিক ধর্ম এবং চিত্ত স্বভাব সহ 53 প্রকার স্বভাব ধর্ম, সংস্কার ধর্ম। এগুলোকে কেন্দ্র করে আমাদের যখন চিত্ত তৃষ্ণা অতিক্রান্ত করে উপাদান এবং ভব বীজ পর্যন্ত পৌঁছে যায়, বা ছবি তোলা, ছবি সংগ্রহ করা বা চিত্তে ভবাঙ্গে ধারণ করার মতো পর্যায় পরিস্থিতি হয়ে যায়, ঠিক ওই অবস্থাটাকে বলা হয় এই সংস্কার বা কর্ম হয়ে গেছে। এটা পুরো বিস্তারিত বলতে গেলে এভাবে। তাহলে এই অবিদ্যার প্রত্যয়ে এই সংস্কার বা কর্ম। তারপরে এই সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান বুঝলে কিরকম? যাবতীয় সব চিত্তগুলো বিজ্ঞান। তবে
এই বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপ যখন বলবো তখন আবার বিজ্ঞান চিন্তা এমনি সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান বলতে যাবতীয় সমস্ত বিজ্ঞান, আবার বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপ যখন বলবো তখন শুধু বিজ্ঞান চিন্তা করতে হবে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। এমনি নর্মালি কিন্তু প্রথম অবস্থায় সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান যাবতীয় সমস্ত বিজ্ঞান, আবার বিজ্ঞানের প্রত্যয়ে নাম রূপ যখন বলবো তখন শুধু 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের ফলে ওই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান প্রকান্তরে কিন্তু সেই সংস্কারই, আমরা যে এখানে সংস্কার বললাম প্রকান্তরে কিন্তু ওটা আবার সংস্কার, ওই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানগুলো। ক্রমান্বয়ে এর অবস্থা অনুসারে স্থান কাল পাত্রভেদে এদের নাম পরিবর্তন, নাম চেঞ্জ। যাই হোক, আমরা তাইলে এখন এই সংস্কারটা আবার একবার চিনলাম যে এটা বোঝার জন্য সংস্কারের সঙ্গে কি কি আছে। প্রকৃতি উপনিশ্রয়, প্রকৃতি উপনিশ্রয় বললে কি কি আসে একসঙ্গে? প্রকৃতি উপনিশ্রয়গুলো আবৃত্তি করতে হবে। শিল্পী গুরু আবৃত্তি করতে পারবেন প্রকৃতি উপনিশ্রয় সবগুলো? 52 প্রকার জ্যোতিষিক, 28 প্রকার রূপ, আর প্রকৃতি নির্ণয়। তাইলে এই সংস্কারের মধ্যে এই প্রকৃতি উপনিশ্রয় এগুলো সবকিছু মানে এই যে এখানে যেগুলো সংযুক্তি আছে এটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণা করার জন্য আমি দীপন বাবুকে বলতেছি বিস্তারিত একটু করে ইয়া করেন, ব্যাখ্যা করেন। এই যে সংস্কার বিজ্ঞানের প্রকৃতি উপনিশ্রয়, সংস্কারকে এখানে প্রকৃতি উপনিশ্রয় বলা হচ্ছে কি জন্য, কিভাবে, এটা একটু করে ইয়ে করেন, ব্যাখ্যা করেন। বন্ধুরা ভান্তে আমার মনে হচ্ছে এখানে সংস্কার মধ্যে চিত্ত জ্যোতিষিক এগুলো সবগুলো আসতেছে বিদায়, সে কারণে মানে এটা বিজ্ঞানের প্রকৃত উপনিশ্রয় হচ্ছে, অর্থাৎ যে বিজ্ঞানটা উৎপন্ন হচ্ছে সে বিজ্ঞানটা সংস্কারের কারণে হচ্ছে, এবং এই সংস্কার তৈরি হচ্ছে এই 89 প্রকার, মানে এই এখানে চিত্ত জ্যোতিষিক গুলো এখানে সংস্কার, এবং এই সংস্কার গুলো প্রতিসন্ধি মানে কি বলে ভবিষ্যতে জন্মগ্রহণ করার জন্য এক একটা প্রত্যয় হিসেবে কাজ করছে, যার কারণে এখানে সংস্কার বিজ্ঞানের প্রকৃত উপনিশ্রয় বলা হচ্ছে। প্রকৃত উপনিশ্রয়টা খেয়াল করেন কেন এটাকে প্রকৃতি, প্রকৃতি তো আমরা চিনি নর্মালি, প্রকৃতি তো আমরা চিনি এমনি, প্রকৃতি উপনিশ্রয় সম্পর্কে একটু বর্ণনা দেওয়ানি, তাইলে আর সবার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কেন এই বিজ্ঞানের প্রকৃতি উপনিশ্রয় সংস্কার বলা হচ্ছে, সংস্কারটাকে কেন প্রকৃতি উপনিশ্রয় বলা হচ্ছে? সংস্কার কি প্রকৃতি উপনিশ্রয় হতে পারে? পারলেও কিভাবে? প্রমাণ সহ বলো। দীপেন বাবু প্রশ্নটা লিখে রাখেন, লিখলে তারপর একটা সুন্দর করে উত্তর একটা দেবে, এটাও আমরা একটু শুনবো। হ্যাঁ, সাজানো গোছানো উত্তর। এনি বলো। মিউট করা। প্রকৃতি হচ্ছে যে অর্থাৎ মানে সবকিছুই তো আমরা যদি এই যে আমাদের যেটা আমরা পড়লাম 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, নির্মাণ প্রকৃতি, সবগুলো হচ্ছে যে প্রকৃতি মানে প্রকৃতি উপনিশ্রয়।
এটার বাইরে কিন্তু আর কোনো কিছু নাই। এটাকেও যদি আমরা যদি এর বাইরেও যদি আরো যদি চিত্ত বের করতে যাই, হ্যাঁ, চিত্রের সংখ্যা হচ্ছে যে অগণিত। মানে সেটা আমরা ৮৯ প্রকার চিত্তকে ১২১ প্রকারও করতে দেখেছি, কিন্তু সবগুলা হচ্ছে যে প্রকৃতি, মানে প্রকৃতির উপনিশ্রয় হিসেবে এগুলা উৎপন্ন হয়েছে। মানে ঘুরে ফিরে সবগুলা হচ্ছে এক, এর বাইরে কোনো কিছুই নাই। তো সেজন্য এটা হচ্ছে যে মানে এই সংস্কারও সেজন্য হচ্ছে যে এর বাইরে নয়। জগতে যাহা কিছু মানে যাহা কিছু আমাদের কর্ম তৈরি হচ্ছে, সবকিছু হচ্ছে যে এই প্রকৃতির উপনিশ্রয়ের মাধ্যমে, এর বাইরে আর কোনো কিছু নাই। তো প্রকৃতিটা একটু করে বলো। প্রকৃতি প্রকৃতি জিনিসটা কি? ভান্তে এটা তো স্বভাবগত প্রকৃতি বলতে, যেটা আমরা উপনিশ্রয়ের প্রকৃতি উপনিশ্রয় যেটা পড়েছিলাম, যেটা মানে আগে থেকে যেটা উৎপন্ন হয়েছে বা প্রক্রিয়ার মাধ্যমে, কর্মের মাধ্যমে। মহাবুদ্ধ না প্রকৃতি? হ্যাঁ, প্রকৃতি মানে চারি মহাভূত বা প্রাকৃতিক ভাবে, এটা কেউ সৃষ্টি করে না বা কিছু না, এটা অটোমেটিক ভাবে আছে প্রকৃতির মধ্যে, কোনো সৃষ্টিকর্তা বা কেউ সৃষ্টি করে নাই। প্রাকৃতিক বলি না আমরা, এটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে এরকম কিছু বলি না আমরা। ওই প্রাকৃতিক প্রকৃতি একই কথা আর কি, বুঝছেন? তাইলে এই সংস্কারটা কি প্রাকৃতিক? এক কথায় প্রকৃতি। হ্যাঁ। যখন আমরা যখন চিন্তা করব তবে সৃষ্টি, সেটা তখন সেটা প্রকৃতির উপরে পুরো অ্যাকশন রিঅ্যাকশন পুরো বিষয়টা যখন চিন্তা করতে যাই, এটা তো প্রকৃতি। এটার পুরো কার্যক্রম যখন আমাদের মাথায় যখন আসবে, তখন বুঝবো আমরা যে এটা প্রাকৃতিক। দীপেন বাবু, প্রশ্নটা কি বানাইতে পারছেন? আমি বানাইছি যেটা, সেটা হচ্ছে গিয়ে সংস্কার কিভাবে বিজ্ঞানের প্রকৃতি উপনিশ্রয় হয় এবং তার উদাহরণ সহ ব্যাখ্যা। মায়া বড়ুয়া কিছু বলতে যাচ্ছে মনে হয়, বলে। উপাসিকা মায়া বড়ুয়া, আপনাকে দেখা যাচ্ছে না, কিছু বলতে যাচ্ছেন মনে হয়। তো বলতেছে না। প্রশ্নটা ঠিক আছে? প্রশ্নটা আবার বলেন, আমি বুঝতে পারিনি। সংস্কার কিভাবে বিজ্ঞানের প্রকৃতি উপনিশ্রয় হয়। ঠিক আছে এটা? হ্যাঁ। ভান্তে প্রীতি, এটা কি ভান্তে ওইভাবে যেটা আমরা মানে অতীত জীবনে আমরা যে কর্মটা করে থাকি, সেটা তো অবশ্যই আমাদের চিত্ত সন্ততিতে সেটা থাকে জমা বসে। সেটা যখন পরবর্তীতে আমরা আবার কোনো কর্ম করি, তখন ওই কর্মটা কিন্তু আমাকে ওই চিত্ত সন্ততিতে যেটা থাকে সেটা কিন্তু আমাকে সাহায্য করে, সেটা কিন্তু অতীতে আমার করা। আবার এটা আমাকে করতে পুনরায় মানে যে সেটা কুশল হোক বা অকুশল হোক, আমরা যদি কুশল সাইডে যে অতীতে আমি দান করেছিলাম বা একটা কুশল কর্ম সম্পাদন করেছিলাম, আবার পরবর্তীতে যখন আমি একটা কুশল কর্ম করতে যাচ্ছি, সেটা আমাকে ওই অতীতটাই কিন্তু এটা আমাকে আরো বেশি শক্তিশালী করতেছে আমার কুশল কর্মটা করার জন্য। তো এটা কি মানে এখন বর্তমানে যেটা হচ্ছে, সেটার মধ্যে কি প্রকৃতি থাকে না? সেটার মধ্যে প্রকৃতিও থাকে এবং সেই সাথে আমাকে অতীতটাও আমাকে এভাবে মানে সাহায্য করে যাচ্ছে করার জন্য। এই অতীতটাও কি প্রকৃতি না প্রকৃতির বাইরে? এটাও প্রকৃতির বাইরে কেমনে? ঠিক আছে, যাবতীয় সবকিছুই প্রকৃতি, এটা প্রথমে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা প্রকৃতি আমাদেরকে কিভাবে পুরো সিস্টেমের মধ্যে করতেছে, পুরো বিষয়টা কিন্তু এখানে আছে খুব সুন্দর করে। হ্যাঁ, আস্তে 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 বারবার এগুলো শুনতে শুনতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। দীপেন বাবু, আমি প্রশ্ন করছিলাম যে
দুইটা বিষয় আছে এখানে। সংস্কার যেটা আপনি প্রশ্ন করছেন সেটাও ঠিক আছে। আর প্রকৃতি উপনিশ্রয়, এখানে প্রকৃতি বলতে কি কি বোঝানো হচ্ছে, বা কোন কোন ভাবে আমরা প্রকৃতিকে এখানে বুঝবো, এরকম দুইটা প্রশ্ন। হ্যাঁ, দুটোটা একসঙ্গে বাইর করে তারপরে বলতে হবে। প্রথমে প্রকৃতিটা বলবেন, তারপরে বিজ্ঞান উৎপত্তিতে সংস্কার উপনিশ্রয় প্রত্যয়, প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়, এখানে যেটা লেখা আছে। প্রকৃতি উপনিশ্রয় সম্পর্কে একটা সংজ্ঞা বের দিয়েছে এখানে। প্রকৃতি উপনিশ্রয় বা স্বভাবগত নিকটবর্তী প্রবল সত্য, যেটা স্বভাব সম্পর্কে যেটা আলোচনা হয়েছে। স্বভাবগত নিকটবর্তী প্রবল সত্য হলো সেই প্রক্রিয়া যেখানে সঞ্চিত ও পুষ্ট অভ্যাস বা সংস্কার নিজেই একটি স্বতঃস্ফূর্ত শক্তিতে পরিণত হয়ে ভবিষ্যতের চিত্ত বিজ্ঞানের উৎপত্তির জন্য নিকটতম ও সরাসরি সত্য হিসেবে কাজ করে। এটা প্রকৃত উপনিশ্রয়ের প্রত্যয়। ঠিক আছে। তো এখন এই প্রকৃত শব্দটাকে ব্যাপক করে দিতে বলেন, খুব সুন্দর করে উদাহরণ সহ। এখানে প্রকৃতি বলতে আমরা কি বুঝবো, এটা ঠিক এই জায়গাতেই থাকতে হবে। এখান থেকে মানে দূরে যাইলে আবার অন্য কথা বলে ফেলবে, বাইসিরিয়ালের মধ্যে থাকতে হবে আর কি, বুঝছেন? তাহলে আমার প্রশ্নটা হবে এরকম যে প্রকৃতি উপনিশ্রয়ে প্রকৃতি বলতে কি বোঝানো হয়েছে, এরকম। হ্যাঁ, প্রশ্নটা হ্যাঁ, আমরা উপনিশ্রয় বুঝি, উপনিশ্রয় হচ্ছে যে শক্তিশালী আশ্রয়। শক্তিশালী মানে এটা খুব শক্তিশালী, এটার ক্ষমতা, ওই শক্তিশালী বিষয়। যেমন আলম্বন উপনিশ্রয় পড়ার সময় আমরা উপনিশ্রয়ের শক্তি দেখেছি, যেগুলো খুব শক্তিশালী আলম্বন। হ্যাঁ, এগুলো। ঠিক আছে, এটা খুঁজেন। এরপরে এর পরে জায়গাটা কি আছে? আরেকটু করে এই আপনি আরেকটা যেটা প্রশ্ন করছেন, এটা আমি আবার ভুলে গেছি। আরেকটা প্রকৃত উপনিশ্রয়, আরেকটা যেটা বলছিলেন প্রাকৃতিক। এখানে ঠিক এই জায়গায় আমরা প্রকৃতি বলতে কি বুঝবো, এই সংস্কার, এই যে সংস্কারটা, এটা প্রকৃতি। এই সংস্কারটা যে প্রকৃতি উপনিশ্রয় বা প্রকৃতি, এটা কিভাবে বুঝবো, এটার কিছু ব্যাখ্যা বা কিছু উদাহরণ এভাবে। পুরোটা এইভাবে লিখলে তারপর আসবে। মায়া বড়ুয়া কিছু বলতে চাচ্ছেন? মায়া বড়ুয়া কিছু বলতে চাচ্ছেন? মায়া বড়ুয়া আপনার, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এই প্রকৃত উপনিশ্রয় চিনলাম। নানাক্ষণিক কর্মপ্রত্যয়, এটাও আমরা চিনলাম। নানাক্ষণিক কর্ম, দুইটা বিষয়ের দুইটা চৈতসিক, এই দুইটা প্রত্যয়ের কাজ। সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান উৎপত্তি হতে। হ্যাঁ, যবনে যখন যায় তখন এই যবনের মধ্যে
যত চিত্ত উৎপত্তি হয় এই যবন চিত্ত সবগুলোকে এক কথায় বলা হয় নানাক্ষণিক কর্মপ্রত্যয়। নানাক্ষণিক কর্মপ্রত্যয়। এই নানাক্ষণিক কর্মটা প্রক্ষান্তরে ওই সংস্কার, এই জায়গাগুলো সংস্কার, এর আগে যেগুলো ঘটে আসছে প্রক্ষান্তরে ওগুলোকেও সংস্কারের বাইরে না, সেগুলো এর আগে মানে যবনের আগে যে যে ঘটনাগুলো আছে এগুলোও কিন্তু প্রক্ষান্তরে আবার সংস্কারের কিন্তু বাইরে না, কিন্তু মূলত সংস্কার হয়ে যায় এই নানাক্ষণিক কর্ম যখন হয় তখনই এটা সংস্কার। এটা একটা নাম দিয়েছে আর কি, মানে সব চিত্তগুলোকে একসঙ্গে চেনার জন্য একটা নাম ব্যবহার করা হয়েছে, নানাক্ষণিক কর্ম। আমাদের সেই জায়গায় কুশল হয় অকুশল হয়, যাবতীয় কুশল অকুশল সবগুলোকে মিলিয়ে বলা হয় নানাক্ষণিক কর্ম। ওই নানাক্ষণিক কর্মকে কেন্দ্র করে কর্মপ্রত্যয়। আমরা কর্মপ্রত্যয় পড়েছিলাম 24 প্রকার প্রত্যয়ের মধ্যে সেই কর্মপ্রত্যয়। এই কর্মপ্রত্যয়কে আবার দুই ভাগে আমরা পাই। দুই ভাগের থেকে এখানে এক ভাগ আসছে শুধু, উৎপত্তিভব তারপরে কর্মভব। এখানে শুধু কর্মভবের কথা বলা হচ্ছে, বুঝছেন? আর নানাক্ষণিক কর্ম বলতে কর্মভবকেই বুঝতে হবে। এনে 3 থেকে 4 আলোচনা করে দীপন বাবু এটা পাইলে বলিয়েন। পাইছেন? আনতে পাইছি যে তারপর আমি পরে শুনে তাহলে বিস্তার। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি ওই সংস্কার যে প্রকৃতি সেটা কিভাবে বুঝবো, এটা প্রশ্নটা করছিলাম আর কি। তো এখানে বলছে যে প্রশ্নটি খুবই মৌলিক, সংস্কারের যে প্রকৃতি সেটা কি বুঝবো, অর্থাৎ সংস্কার কিভাবে কেবল একটি ক্ষণস্থায়ী মানসিক ঘটনা না থেকে ব্যক্তির প্রকৃতিতে পরিণত হয় তার প্রক্রিয়া চিহ্ন কি। অর্থাৎ আমি যে প্রশ্নটা করছি সেটা বলতে মানে সে কি বুঝছে সেটা বলছে এখানে। এটা বিষয়টা কি ও কি বলছে যে সংস্কার মানে আমি যেটা বলছি প্রশ্ন যেটা করছি সেটার অর্থ সে এটা বের করছে যে সংস্কার কিভাবে কেবল একটি ক্ষণস্থায়ী মানসিক ঘটনা না থেকে ব্যক্তির প্রকৃতি অর্থাৎ স্বাভাবিক চরিত্রিক গুণ মানে প্রকৃতিতে পরিণত হয় তার প্রক্রিয়া ও চিহ্ন কি। ও এটা অর্থ মানে আমার প্রশ্নের অর্থ বের করছে এটা। কিন্তু এর মধ্যেও কিন্তু ও প্রকৃতি কাকে বলবো আমরা, এটা মানে প্রকৃতি। এখানে আবার রিপিট প্রশ্ন করতে হবে যে এখানে ঠিক প্রকৃতি জিনিসটা বলতে আমরা কি কি বুঝবো, তুমি প্রকৃতি বলতে কাকে বোঝাতে চাচ্ছ? প্রকৃতি বোঝাচ্ছে। হ্যাঁ, ওইখানে প্রকৃতি বলতে ব্যক্তির প্রকৃতি বোঝাচ্ছে। ও ব্যক্তির প্রকৃতি বা ব্যক্তির স্বভাব এটা বোঝাতে চাচ্ছে। হ্যাঁ এটা, হ্যাঁ আচ্ছা, সেটা এভাবে বোঝাচ্ছে। পরবর্তীতে পরবর্তীতে হ্যাঁ পরে প্রথমে সংস্কারের দুটি স্তর বুঝুন। ক্ষণিক সংস্কার অভিধর্মের মধ্যে প্রতিটি চিত্তক্ষণ উৎপন্ন চেতনা ও জ্যোতিষিকের সংস্কার স্কন্ধ। এটা সহজ অর্থ হচ্ছে গিয়ে প্রতিটি চিন্তা ইচ্ছা স্মৃতি যার সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়। আরেকটি স্তর হচ্ছে গিয়ে সঞ্চিত সংস্কার, এটাকে সে ব্র্যাকেটে প্রকৃতি বলছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার।
প্রকৃতি এবং প্রাকৃতিক এই দুইয়ের মধ্যে তফাৎ ব্যবধান সহ একটা প্রশ্ন করতে হবে। প্রকৃতি এবং প্রাকৃতিক এই দুইয়ের মধ্যে ব্যবধান, দুইয়ের পার্থক্য। তাহলে প্রকৃতি বলতে আমরা শুধু সংস্কারকেই বুঝবো, অভ্যাসকেই বুঝবো, আর প্রাকৃতিক বলতে যেটা আমরা বুঝি, এই দুইটা বিষয় তখন আলাদা হয়ে যাবে। প্রকৃতি এবং প্রাকৃতিক ওকে দিচ্ছে প্রশ্ন। হ্যাঁ, বলছে প্রকৃতি বলতে বোঝায় সঞ্চিত, অভ্যস্ত ও দৃঢ়ীভূত স্বভাব, যা ব্যক্তির কোনো কোনো সংস্কারের ফলে চাইতে গুণ বা দ্বিতীয় স্বভাবে পরিণত হয়। বৈশিষ্ট্য হচ্ছে এটি অর্জিত, কোনো কোনো চর্চায় গঠিত। এটি ব্যক্তি নির্ভর ও পরিবর্তনযোগ্য, যদিও দৃঢ়। এটি প্রকৃতির উপর নিশ্চয় প্রত্যয়ের উপাদান, যা পরবর্তী চিত্ত বিজ্ঞান উৎপাদনে সত্য হয়। উদাহরণ, কেউ দীর্ঘদিন ক্রোধ অভ্যাস করলে ক্রোধ প্রকৃতি গঠিত হয়, ধ্যানের অভ্যাসে শান্ত প্রকৃতি গঠিত হয়। প্রাকৃতিক সাধারণ ও বিজ্ঞানসম্মত ধারণা। এটা অর্থ হচ্ছে গিয়ে প্রাকৃতিক বলতে বোঝায় জন্মগত, সহজাত, বাহ্যিক নিয়ম নীতি কর্তৃক নির্মিত বা প্রকৃতির অন্তর্নিহিত, যা কোনো ব্যক্তির ইচ্ছা বা অভ্যাসের উপর নির্ভর করে না। বৈশিষ্ট্য, এটা সহজাত, জন্মসিদ্ধ, যেমন জল, তরল, আগুন, বরফ। এটি সাধারণ, বৈশ্বিক ও অনিবার্য। এটি ব্যক্তির চর্চায় পরিবর্তিত হয় না। উদাহরণ, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পেছনে ব্যক্তির সংস্কারের কোনো ভূমিকা নেই। প্রকৃতি ও প্রাকৃতিকের মধ্যে পার্থক্য। প্রকৃতির উৎস হচ্ছে পরিচিত, সংস্কার ও অভ্যাস থেকে গঠিত। প্রাকৃতিকের উৎস হচ্ছে সহজাত, চর্চা ছাড়াই প্রকৃতিতে বিদ্যমান। প্রকৃতি নির্ভরতা হচ্ছে ব্যক্তির ইচ্ছা, কর্ম ও অভ্যাসের উপর নির্ভরশীল। প্রাকৃতিক হচ্ছে ব্যক্তির ইচ্ছা বা অভ্যাসের উপর নির্ভরশীল নয়। প্রকৃতির পরিবর্তনশীলতা কুশল চর্চায় পরিবর্তন করা যায়, যেমন ক্রোধী ব্যক্তি মৈত্রীভাবে প্রকৃতির বদলান করতে পারে, আর প্রাকৃতিকের ক্ষেত্রে এটা অপরিবর্তনীয়। ক্ষেত্র, বৌদ্ধ অভিধর্ম, প্রকৃতি, বনিশ্রয় চরিত্র, কর্ম, প্রদীপ্ত সমাজ। প্রাকৃতিকের ক্ষেত্রে সাধারণ ভাষা, বিজ্ঞান, প্রাকৃতিক নিয়ম। উদাহরণ, প্রকৃতির উদাহরণ হচ্ছে তার ক্রোধ প্রকৃতি এত গভীর যে সামান্য কারণে রেগে যায়, আর প্রাকৃতিক উদাহরণ হচ্ছে প্রাকৃতিক কারণে নদীতে বন্যা হয়। প্রকৃতির অভিধর্মের স্থান হচ্ছে পাঠানের 24 প্রত্যয়ে প্রকৃতির বনিশ্রয় মূল পদার্থ। প্রাকৃতিকের ক্ষেত্রে অভিধর্মে এরকম কোন ধর্ম প্রত্যয় বা ধর্ম নেই। তার একটা ঠিক আছে, ওই চাল লাগবে না। এনে প্রকৃতি উপনিশ্রয় প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পর্কে যেটা বুঝছো এটা বলো। ভান্তে, আমি বুঝছি প্রকৃতি মানে হচ্ছে যে স্বভাবগত, আর প্রাকৃতিক মানে যেটা আমরা চারি মহাভূত হিসেবে যেটা প্রাকৃতিকগত ভাবে যেটা উৎপন্ন হয় ওইটা, আর ওটা হচ্ছে স্বভাবগত প্রকৃতি। ঠিক বুঝলাম। উপাসিকা অমিতে পূর্ব লিখে রাখেন। প্রকৃতিকে চাইলে আমরা পরিবর্তন করতে পারি, কারণ এটা যেহেতু আমাদের স্বভাব। তবে এখানে একটা কথা আছে, প্রকৃতি কখন বলা হয়? যখন এটা বারবার একই বিষয় আমি করতে 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 এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তখন অনেক সময় এটা আমি না চাইলেও ওটা ওদিকেই যাচ্ছে। যেমন আমাদের এখন অকুশল করতে 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 অকুশল করতে আমাদের গায়েই লাগে না, মিথ্যা বলতে বলতে মিথ্যা বলতে আমাদের গায়েই লাগে না। এটা আমার প্রকৃতি উপনিশ্রয় হয়ে, মানে প্রকৃতি হয়ে গেছে আমার, একেবারে অভ্যাসে পরিণত হয়ে গেছে। যখন বলা হয় তখন এগুলোকে প্রকৃতি বলা হয়, অভ্যাসে পরিণত হয়ে গেছে এরকম ঠিক অবস্থাগুলোকে
প্রকৃতি। আর প্রাকৃতিক হচ্ছে যে চারি মহাভূতজ কার্যক্রম কে কেন্দ্র করে যা হয় তা প্রাকৃতিক। তাইলে প্রকৃতি উপনিশ্রয় সম্পর্কে এবার নিয়ে বলো। এবার প্রকৃতি উপনিশ্রয় এনে মিউট করা। বাদ দে, বুঝি নাই। প্রকৃতি উপনিশ্রয়। এবার প্রকৃতি এইটা আলোচনা করার পরে প্রকৃতি উপনিশ্রয় সম্পর্কে তোমার যেটা ধারণা এটা বলো। ভান্তে, এটা তো সেম কথাই, আমি তো বলতে বুঝতে পারি নাই। আমি তো মানতে বসছি এটা মানে স্বভাবগত। এটা এটা আমি অতীতে যেটা করেছি সেটা আমার বর্তমানে সেটাও আমার এটা উৎপন্ন হয় স্বভাবগত কারণে। প্রকৃতি উপনিশ্রয় এটা। ঠিক আছে, তাহলে আমরা 3 এবং 4 যাই। তাহলে এখানে আর কোনো প্রশ্ন আছে? সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান উৎপন্ন হওয়ার জন্য সংস্কারটা প্রকৃতি উপনিশ্রয় এবং নানাক্ষণিক কর্মপ্রত্যয়। তাইলে ওই সংস্কারটাকে কি আমরা প্রকৃতি উপনিশ্রয় এখন বলতে পারি? এই যদি পারি তাহলে একটাতেই মিলে গেছে, আর এত লম্বা যাওয়ার দরকার নেই। তারপরে কেউ না বুঝে থাকলে বলেন, এনে 3-4 আলোচনা করো। প্রতিসন্ধি বিজ্ঞান নামের বেদনাদি সহজাত অনন্য আহার ইন্দ্রিয় সম্প্রযুক্ত বস্তু অভিজ্ঞতা এই নয় প্রত্যয় হইতে সম্প্রযুক্ত বাদ দিয়া বিপ্রযুক্ত করিলে যে নয় প্রত্যয় পাওয়া যায় তাহাই রূপ উৎপত্তির প্রত্যয়। প্রতিসন্ধি বিজ্ঞানের সহজাত প্রত্যয় আছে, অর্থাৎ যেটা একসাথে উৎপন্ন হয়। অনন্য প্রত্যয় আছে, যেটা একে অপরের উপর নির্ভরশীল হয়ে উৎপন্ন হয়। নিশ্চয় হচ্ছে যে আশ্রয় করে, ওটার উপর আশ্রয় করে। আর বিপাক হচ্ছে যে অর্থাৎ আমাদের কর্মের যেটা ফল। তারপর হচ্ছে আহার প্রত্যয় আছে। আহার মানে বানতে 4 আহার। এরপরে ইন্দ্রিয় হচ্ছে যে অর্থাৎ অধিপত্য বিস্তার করে। দিদি, আমার কাছে মনে হচ্ছে এই লাইনে যেটা বলছে প্রতিসন্ধি বিজ্ঞান নামের, অর্থাৎ নামের বলতে এখানে পাশে যেটা ব্র্যাকেটে বলছে বেদনা দেশ কমিত্রয়ের, অর্থাৎ বিজ্ঞানের সাথে স্পর্শ বেদনা সংজ্ঞা সংস্কার এগুলোর সাথে সহজাত হচ্ছে, মানে যে 9টা প্রত্যয় আছে এগুলো এই বেদনা দেশ কমিত্রয়ের মাধ্যমে প্রতিসন্ধি বিজ্ঞান উৎপন্ন হচ্ছে, এরকম বুঝাচ্ছে মনে হচ্ছে আমার। হ্যাঁ, এটা এগুলো
এগুলো সহজাত হয়ে মনে হয় একসাথে এভাবে মানে প্রতিসন্ধি বিজ্ঞানটা উৎপন্ন করছে। এই 9টা প্রত্যয় সাথে অর্থাৎ হচ্ছে যে অর্থাৎ বা এখানে সংস্কার। আমরা বিজ্ঞান চিন্তা করলেই সহজাত আর বাদ দেওয়া যায় না। বিজ্ঞান বললে মাত্র সহজাত বাদ দেওয়ার কোনো উপায় আছে? বিজ্ঞান ভান্তে তাহলে সে অর্থে সহজাত প্রত্যয় এবং অনন্য প্রত্যয়ও সেখানে বিদ্যমান, কারণ ওই বিজ্ঞানের মধ্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক ধরলে তাহলে অনন্য প্রত্যয় লাগবে। তারপরে একে অপরের নিশ্চয়তার ব্যাপারও সেখানে আছে, এবং প্রতিসন্ধি বিজ্ঞান এটা প্রক্ষান্তরে বিপাক চিত্ত, তাহলে বিপাক আছে। তারপরে 4 আহারের মধ্যে 3 আহারের ব্যাপার তো সেখানে অবশ্যই আছে, 1 আহার না থাকলেও, কবলিকিত আহার না থাকলেও, আর 3 আহারের সেখানে তো আছে না। তারপরে দ্বাবিংশতি ইন্দ্রিয়ের মধ্যে ইন্দ্রিয় কোনটা আসছে? দ্বাবিংশতি ইন্দ্রিয়গুলো আবৃত্তি করার দরকার হয়েছে। একজনের দ্বাবিংশতি ইন্দ্রিয়গুলো আবৃত্তি করেন। বান্তে বান্তে একটা একটা করে না, এটা এখানে সম্পৃক্ত বলেছে, একসাথে মানে সহজাত সম্প্রযুক্ত, আবার এদিকে বলেছে যে আবার বিপ্রযুক্ত। একসাথে থাকলেও ওরা কিন্তু আবার সেদিকে আবার বিপ্রযুক্ত আছে। তো এটা আচ্ছা, একটু তাহলে উদাহরণ। এখন তোমার সহজাত কমপ্লিট হয়েছে কিনা? সহজাতের মধ্যে কারো কোনো হ্যাঁ, কনফিউশন আছে কিনা? আর অন্যান্যর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? না, নিশ্চয়ের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে কিনা? বিপাকেও নাই, না। আহারেও নাই। তাইলে ইন্দ্রিয় তোমার যদি জানা থাকে কোন জায়গাটাকে ইন্দ্রিয় ধরবে এটা বলো। এখানে বলছে যে আহার ইন্দ্রিয় না, আচ্ছা ইন্দ্রিয় হুম, ইন্দ্রিয় যখন যখন ওই জায়গায় যখন যেটা ইন্দ্রত্ব করে, হ্যাঁ, আমার ওটা প্রতিসন্ধি বিজ্ঞানের হ্যাঁ, মধ্যে যে কোনো একটা দ্বাবিংশতির মধ্যে যে কোনো ইন্দ্রত্ব একটা পড়লে ইন্দ্রিয় প্রত্যয় একটাই থাকবে। হবে। আচ্ছা, তারপর হ্যাঁ, হচ্ছে যে সম্প্রযুক্ত অবশ্যই আছে, সহজাত মানেই সম্প্রযুক্ত। অবশ্যই। তারপরে আস্তি, অবশ্যই অস্থিভাব আছে সেখানে। তারপরে আছে। বিগত না হওয়ার অবস্থা সেখানে তো অবশ্যই আছে। তারপরে হচ্ছে যে এই 9 প্রত্যয় হইতে সম্প্রযুক্ত বাদ দিয়া 9 হইতে সম্প্রযুক্ত বাদ দিয়া বিপ্রযুক্ত যোগ করিলে যে 9 পাওয়া যায় তাহার উপৎপত্তির প্রত্যয়। বান্তে সম্প্রযুক্ত বাদ দিয়ে কেন বিপ্রযুক্ত বলতেছে যে? ওই যে বিপ্রযুক্ত তো মানে যুক্ত অর্থাৎ হবে না। অর্থাৎ বিজ্ঞান প্রতিসন্ধি বিজ্ঞানের পরের অবস্থা নামরূপ। প্রতিসন্ধি বিজ্ঞান বিপ্রযুক্ত হইলেই তারপরে নামরূপ হতে পারে। বুঝা গেছে এখন? প্রতিসন্ধি বিজ্ঞান এবং নামরূপ দুইটা তো একই সহ অবস্থান না, দুইটা দুই জায়গা, দুই চিত্তের অবস্থা না। কোনটা কোনটা? প্রতিসন্ধি বিজ্ঞান এবং নামরূপ, যখন নামরূপের কার্যক্রম তৈরি হয়েছে তখন এটা আলাদা মানসিক অবস্থা, আর প্রতিসন্ধি বিজ্ঞানটা আলাদা। তাহলে প্রতিসন্ধি বিজ্ঞানকে বাদ দিতে হলে এই ক্ষেত্রে তাহলে বিপ্রযুক্ত আসতেছে না। প্রতিসন্ধি বিজ্ঞানের বিপ্রযুক্ত ভাব ওই এখানে। আমাদের প্রতিসন্ধি বিজ্ঞান নিজে তো একটা নাম। হ্যাঁ, তো ওটার বিপ্রযুক্ত ভাব, বিপ্রযুক্ত অবস্থা। এই ক্ষেত্রে হ্যাঁ, তাহলে এইখানে নামের বিপ্রযুক্ত হয়ে রূপ হচ্ছে এখানে। না 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 না, বিপ্রযুক্ত আরেকটা আছে না, ভুল হচ্ছে আমার। নাম এবং রূপ
দুইটা তো দুই রূপ, বিষয়, হ্যাঁ, এটা বিপ্রযুক্ত বিষয়, দুই বিষয়। কিন্তু দুই বিষয় হুম। একত্রিত হয়ে সেখানে কাজ করতেছে, ওটাই বিপ্রযুক্ত। হ্যাঁ, এটাই ঠিক আছে বান্তে। হুম। বান্তে বিপ্রযুক্ত অর্থ কি যে মানে বিপ্রযুক্ত হচ্ছে নাম এবং রূপ সেখানে এক জায়গায় আছে, এক জায়গায় থাকলে দুইটা দুই বিষয়, এগুলো কখনো এক হতে পারে না, এক সংযুক্ত হতে পারে না, মিশতে পারে না, এরকম আর কি। দুইটা একত্রিত হয়ে থাকলেও মনের কার্যক্রম সম্পূর্ণ আলাদা। দেখতেছি না আমরা দেহের মধ্যে রূপের কার্যক্রম সম্পূর্ণ আলাদা, নামের কার্যক্রম সম্পূর্ণ আলাদা। এগুলো ঠিক তেল আর জল। বিপ্রযুক্ত হয়েও এই নাম রূপ উৎপত্তিতে সাহায্য করে বলে এদেরকে বিপ্রযুক্ত প্রত্যয় বলা হয়। আর কোনো সমস্যা আছে এখানে? বান্তে। তারপরে 4-5 নাম রূপ ও সরায়তনের মধ্যে নাম বেদনাদি স্কন্ধত্রয় সহজাত মনায়তনে সহজাত অন্যান্য নিশ্চয় বিপাক সম্প্রযুক্ত অস্থি ও অবিগত প্রত্যয় অলোপাদি হেতু প্রত্যয় এবং চেতনা মন স্পর্শ আহার প্রত্যয় ওই 7 প্রত্যয়ের সহিত যোগ করা হয় নাম অবশিষ্ট চক্ষাদি পঞ্চায়তনে পশ্চাৎ বিপ্রযুক্ত। আনতে বলেন। আমি আরেকটু করে ওই প্রতিসন্ধি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রতিসন্ধি বিজ্ঞানের নামের সহজাত অন্যান্য নিশ্চয় বিভাগ আহার যে 9 প্রকার প্রত্যয় পড়তেছি, এটা কি নামের সাথে নামের হচ্ছে এখানে এর সহজাত অন্যান্য প্রত্যয়গুলো নামের সাথে নামের নাকি নামের সাথে রূপেরও? অর্থাৎ এই প্রতিসন্ধি বিজ্ঞান নামরূপ তৈরি করতে, নামরূপ হওয়া পর্যন্ত এই দুইয়ের সম্মিলন ঘটাইতে এই বিষয় পর্যন্ত আসতে প্রতিসন্ধি বিজ্ঞান নামরূপ পর্যন্ত হওয়ার জন্য কোন কোন প্রত্যয়ে এখানে কাজ করবে এগুলো দেখানো হয়েছে যে শুধু এখানে। প্রতিসন্ধি বিজ্ঞানে আমরা নাম আর রূপ একসাথে উৎপন্ন হয় বলে বুঝছিলাম, বুঝি নাই। প্রতিসন্ধি বিজ্ঞানের নাম আর রূপ হ্যাঁ একসঙ্গে আছে তো, একসঙ্গে আছে। তাহলে এই ক্ষেত্রে মানে এখানে যখন লিখছে প্রতিসন্ধি বিজ্ঞান নামের মানে আরো 9 প্রকার প্রত্যয় যেগুলো বলছে, তাহলে এইগুলো নামের সাথে নামের প্রত্যয় হিসেবে দেখানো হচ্ছে কিনা না, এটা জানতে ওই চাচ্ছিলাম। লেখাটা এরকম নিচের পুরোটা একসঙ্গে পড়লে তখন এটা একটা লাইন, একদম নিচেরটা সহ মিলাই গিয়ে পড়েন ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রূপের সহ এখানে বলা হয়েছে শুধুমাত্র রূপের ক্ষেত্রে বিপ্রযুক্তটা হবে, মানে এটা হচ্ছে মানে যখন নাম রূপের যৌথ অবস্থান তখন বিপ্রযুক্ত প্রত্যয় সহ হবে, রূপ যখন জোড়া লেগে গেছে তখন বিপ্রযুক্ত প্রত্যয়। হ্যাঁ এনে বান্তে নাম রূপ ও সরায়তনের মধ্যে নাম বেদনাদি স্কন্ধত্রয় সহজাত মনায়তনে সহজাত অন্যান্য নিশ্চয় বিপাক সম্প্রযুক্ত অস্থি ও অবিগত প্রত্যয়। এতটুকু আলোচনা করি। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, এই চ্যাপ্টারটা পড়ে আমাদের তত্ত্বগত কি লাভ হচ্ছে ঠিক এই জায়গাগুলো পড়ে? আমি বলতাম হ্যাঁ আগে অমিতাভ বলেন।
উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলতে পারবেন। বান্তে এই পরিচ্ছেদটা, এই চ্যাপ্টারটা হ্যাঁ, এই যেমন এখানে আমরা নাম রূপ ও সরায়তনের মধ্যে যে যে প্রত্যয়গুলোর কথা এখানে বলা হয়েছে, এটা পড়ে আমাদের কি লাভ হচ্ছে এখন? বান্তে এগুলো পরে মানে বিশেষ করে আমরা 24 প্রকার প্রত্যয়, যদিও বা আমরা আগে মানে পড়তাম, পড়লেও এগুলো বিষয়ে তেমন একটা আমাদের ধারণা ছিল না। আগে যদিও পড়ছি, ধারণা ছিল না। কিন্তু এখন যেভাবে আমরা পড়তেছি, এখন আমরা আমাদের চিত্ত চৈতসিক মানে চিত্ত মানে কিভাবে যে মানে এখানে কাজ করতেছে একটার সাথে একটা, মানে আমরা এই প্রত্যেকটা চিত্তের মধ্যে মানে কিভাবে যে সাহায্য করতেছে আমরা আমাদেরকে, আমরা এগুলো হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু প্রত্যেকটা চিত্ত চৈতসিকের সমন্বয়ে সবকিছু একটা মানে কাজ করতেছে। এগুলো আমরা এখন মোটামুটি মানে আমাদের অনেক লাভ হচ্ছে জানতে। আমরা যেমন এখানে যেমন সহজাত বলতে আমরা আগে তেমন একটা এগুলো বিশ্লেষণ করে পড়ি নাই, বুঝি নাই। তারপর অন্যান্য নিশ্চয় এগুলো অনেকটা আমাদেরকে মানে মানতে আমাদের মানে আমাদের চিত্তগত ভাবে অনেক উন্নত করতেছে আমাদেরকে। কি উন্নত হচ্ছে যে? আনতে আনতে আমার মানে চলার পথে আর কি আমাদের মানে আমাদের কর্মজীবনটা মানে আমরা নিজেরাই এখন অনেকটা মানে ইয়ে করতে পারতেছি। আচ্ছা, উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলেন তো, কি উন্নত হচ্ছে যে আমাদের, মানে এটাতে আমার কি লাভ হচ্ছে এই চ্যাপ্টারগুলো পড়ে? ভান্তে আমরা এই যে 24 প্রকার প্রত্যয়ের মাধ্যমে বুঝতে পারি যে কোনটার পরে কোনটা, যেমন সংস্কার হলে কিভাবে প্রতিসন্ধি হচ্ছে বা প্রতিসন্ধির পরে কিভাবে নাম রূপে যাচ্ছে, মানে একটার পর একটা সিরিয়াল, আর কিভাবে কোনটা সাহায্য করছে কাকে কোনটা সেটাও জানা যাচ্ছে। আর অনেকগুলো ব্যাপার আছে, যেমন ভাষাগত ব্যাপার সব থেকে বড় ব্যাপার, যেটা আমরা কোনো সময় এগুলো ভাষা পাইনি, যেমন নিশ্চয় প্রত্যয় বা অনন্য প্রত্যয়, এগুলো জিনিসগুলো মানে একদম ভাষাগত ভাবে তো একদম মানে টোটালি মানে সম্পূর্ণভাবেই লাভ হচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, আমরা যে প্রত্যয় আগে বুঝতাম না প্রত্যয় কি জিনিস, আমরা প্রত্যয় সম্পর্কেও জানা হলো, বা প্রত্যয় কতগুলো আছে, মানে মানে সব দিকে ভাবতে কি বলবো, যা যত সময় থাকছি তত সময় লাভ হচ্ছে ভাবতে। মানে এটা লাভের কথা মানে বোঝানো যাবে না ভাষায়। উপাসক পুতুল বাবু বলতে চাইলে বলতে পারেন। ঠিক, এই অধ্যায়টা অন্য কিছুর কথা না, এই অধ্যায়টা পরে এরপরে আমাদের ওই লোভ দেশ মোহ মানে করতেছে, এবং এই নাম রূপ যে অনিত্য দুঃখ অনাত্মা, এটা সম্পর্কে কি আলোচনা কি বলতে এরকম না? ও, উত্তরটা তো বহুত কাছাকাছি চলে আসছে। সবার এখানে যারা এই পর্যন্ত বলছে এগুলোর মধ্যে আপনারটা সেরা হয়েছে উত্তরটা। তবে পুরো এটা মানে একদম ডাইরেক্টলি দেখাই দিয়ে একটা বলতে পারতেন, তাহলে মূল বিষয়টা চলে আসতো। উপাসক দীপেন বাবু, এটা বলার মাধ্যমে আপনারা আরো কিছুটা নিচে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, বলেন। প্রথমত ভাবতে এখানে বিদর্শন জ্ঞান একটা হচ্ছে, সেটা হচ্ছে কি আমরা বুঝতে পারছি যে কিসের থেকে কি হচ্ছে, কার্যকারণ সম্পর্কে জানতে পারছি, কার্যকারণ ধারণাটা বুঝতে পারছি। আর 2 নাম্বার সেটা হচ্ছে যে অনাত্মা ধারণা, যেটা সেটা সম্পর্কে আমরা বুঝতে পারতেছি, অনাত্মা সম্পর্কে জানতে। এনে বলো, এর আগেও কেউ বলতে চাইলে বলতে পারেন। রিমি বড়ুয়া বলেন। রিমি বড়ুয়া বলেন। না, বাবলি বড়ুয়া বলেন, লাভলি বড়ুয়া। বন্দনা মানতে মঙ্গল
অতএব পরে আমরা মৃত্যু দুঃখ অনাত্মা সম্পর্কে ধারণা নিতে পারছি, একটির সাথে যে একটি সম্পর্ক, একটা গাছ ছাড়া যে অন্য একটা উৎপন্ন হয় না, ওইটা সম্পর্কে জানতে পারছি। এবং আত্মা বলতে কিছু নেই, ওইটা সম্পর্কে ধারণা নিতে পারছি। এনি বলো। ভান্তে অর্থাৎ প্রত্যয় বিষয়টা হচ্ছে যে মূলত মানে একটার সাথে একটা সম্পর্ক হয়ে উৎপন্ন হওয়া আমাদের চিত্ত চৈতসিক সবকিছু। আমরা দেখেছি যে মানে প্রত্যেকটা কিছুর উৎপন্ন হওয়ার পিছনে এর প্রত্যয়টা আছে। একাকী কোনো কিছু উৎপন্ন হতে পারে না, প্রত্যেকটার পিছনে চারি মহাভূত থেকে শুরু করে এবং এই যে আমরা 24 প্রকার যে প্রত্যয়টা পড়েছি সবকিছুর সংমিশ্রণে কিন্তু এই আমাদের একটা চিত্তটা উৎপন্ন হচ্ছে। এটা নিজস্ব একাকী কোনো আত্মা নাই। তো এই জিনিসটা পরে আমরা এটা বুঝতে পারছি যে আসলে প্রত্যেকটা কিছু হচ্ছে যে অনাত্মা, আত্মা বলতে কোনো কিছুই নেই। তো এই পট্টানটায় মানে প্রত্যয়টাই হচ্ছে যে মূলিয়াটা হচ্ছে যে এটা, কারণ একাকী কোনো কিছুই নেই, ওরা একটা ছাড়া আবার একটা কোনো অস্তিত্ব নাই। আমরা যদি চারি মহাভূতকে যদি চিন্তা করি, ওইখানে পৃথিবী, আপ, বায়ু, তেজ, ওইখান থেকে যদি আমি যদি একটাকে যদি বাদ দিই তাহলে আর তিনটার কিন্তু কোনো অস্তিত্বই নেই। ঠিক এভাবে হচ্ছে প্রত্যয়টা হচ্ছে এভাবেই, এটা বুঝে আমরা অনাত্মাটা উপলব্ধি করতে পারছি। এগুলোকে বলা হয় বিপাসনা। হ্যাঁ, তাইলে আমরা যে গ্রন্থ দূর বিদর্শন দূর সবসময় বলি না, আমরা এইগুলো বই পড়ার মাধ্যমে ওই অবস্থাটা যখন আমাদের মনে উৎপন্ন হয়, আহা আমরা তো এতদিন যাবৎ মনে করতেছি এটা একটা কিছু। হ্যাঁ, যেমন ভিখারি সে একটু একটু টাকা জমাতে জমাতে অনেক সময় তার লক্ষ লক্ষ টাকা হয়ে যায়। হ্যাঁ, এবং এ অতীত ভুলে যায়, ভুলে গিয়ে ওই টাকার উপরে তার এক সময় অহংকার দাম্ভিকতা উৎপন্ন হয়, আমি বড় টাকার মালিক। কিন্তু তার যদি সে অতীতটা চিন্তা করে, হাত বাড়িয়ে বাড়িয়ে সবার থেকে টাকা সংগ্রহ করার দৃশ্য যদি তার মনে পড়ে, তার সেই দাম্ভিকতা থাকে কি আর? ঠিক একইভাবে যখন আমরা 52 প্রকার চৈতসিক বলেন বা যে কোনো একটা বিষয় বলেন, ওগুলোকে এককভাবে চিন্তা করলে একটা কিছু মনে হয়, কিন্তু তাদের যখন ওই অতীত জানবো আমরা, তাদের সৃষ্টি কেন্দ্র জানবো আমরা, তখন ওরা কোনো অবস্থায় আমার মনের কাছে আর ও শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবে না। তাসের ঘরের মতো যেন সবকিছু ভেঙে পড়ে যায়। যেমন ওই ভিখারি তার সেই দাম্ভিকতার মধ্যে হঠাৎ যদি তার এটা মনে পড়ে, ওই হাত পেতে নেওয়া, প্রত্যেকের একটা একটা ভিক্ষা দেওয়া এবং কতজনের গালিগালাজ খেয়েছে, ওগুলো যদি মনে পড়ে, তার সমস্ত অহংকার যেরকম মুহূর্তের মধ্যে ধুলাই পড়ে যায়, ঢলে পড়ে যায়। হ্যাঁ, এ ঠিক একই অবস্থা। বুঝতে পারছেন? এটা হইলে মাত্র আমাদের সমস্ত আমিত্ব অহংকার সঙ্গে সঙ্গে ধুলাই মিশিয়ে যায়। আমরা যার যার অবস্থানে যে যেখানে আছি, প্রত্যেকে কিন্তু আমরা এরকম ভিখারির মতো। আবার আমি শুধু ভিখারির উদাহরণ দিয়েছি এমন না, আমরাও প্রত্যেকে এরকম। সবাই আমাদেরকে নানা জাতীয় করে দান আদি করে, মা বাবা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, সরকার, আবার সরকারকেও প্রক্ষান্তরে আমরা সবাই ভিক্ষা দিয়ে সরকার বানাই রাখি, সরকার টিকে রাখি। দেশের প্রধান যারা আছেন তারা সকলের কাছ থেকে ভিক্ষা নিয়ে, চিন্তা করে দেখেছেন, পুরো দেশের জনগণের ভিক্ষা নিয়ে তারা এখানে রাজ করতেছে যে। কিন্তু ওই রাজকীয় অবস্থা পেছনের রহস্যটুকু না জানলে তখন সে অহংকারে তদ্গত, তখন সে লাল বাতি নিয়ে ঘুরতে, গাড়িতে চালাইতে তার একটা মানে অস্বস্তি হয় না। যখন সে পুরো ইতিহাসটা সবিস্তারে যখন সে জানবে, তখন সেখানে তার ওই অবস্থা মানে মূল বিষয় জানলে তখন তার অহংকার আর থাকবে না। অহংকার না থেকে একটা সত্যিকারের মানবিক অবস্থা তার মধ্যে জন্ম হয়। এটা অনেকভাবেই আমাদেরকে এই বিষয়গুলো উপকার করে। তবে প্রত্যেকটা লাইন পড়ার সময় এইভাবে জ্ঞান দিয়ে পড়া আর কি। জ্ঞান সম্প্রযুক্ত হয়ে না পড়লে, কেন পড়তেছি, কি কারণে পড়তেছি,
যদি এটাই গোড়া থেকেই না জানি তাহলে পরে তেমন কোনো কিছু আমাদের লাভ হবে না। বুঝে গেছে পুরো বিষয়টা? হ্যাঁ, এভাবে এই প্রত্যয়াদের সমন্বয়ে কিভাবে এই বিষয়গুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, এগুলো পুরোটা জানা আর কি। যাই হোক, আজকে তো আমাদের আর টাইম বেশি নেই, 4-5 এগুলো আমরা আবার কালকে পড়ব। দীপেন বাবু, এই 4-5 সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা ধারণা আপনি একটু নিয়ে রাখবেন এবং নিয়ে এটা গ্রুপের মধ্যে পাঠাবেন। আমরা গ্রুপেরটা একটু ভালো করে পড়ব এবং 5-6 6-7 7-8 7-8 পর্যন্ত নিয়ে রাখবেন কালকে ক্লাসের জন্য, হ্যাঁ, এবং গ্রুপে পাঠাবেন। তারপর আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। কয়টা? 4-5 5-6 6-7 7-8 8 পর্যন্ত এগুলো একটু সুন্দর করে বাইর করবেন, তারপর আমরা কালকে আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলের প্রতি অফুরন্ত মৈত্রী নির্ঝরণ করছি। আপনাদের এই প্রতিদিন ধর্মচর্চার কারণে আমি ধর্মচর্চা করার সুযোগ পাচ্ছি। এই সময়ে হয়তো আমি ধর্মচর্চা নাও করতে পারতাম, কিন্তু আপনাদের কারণে, আপনাদের এই উৎসাহতে উৎফুল্ল হয়ে এই সময়টা ধর্মচর্চা করার কারণ হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এই ধর্মদানের সহায়ক হলেন এবং এটা একটা পুণ্য, ধর্ম শ্রবণ করেছেন, এটা একটা পুণ্য। আবার এই ধর্ম সঙ্গেই আমরা সঙ্গে সঙ্গে কাজে লাগাচ্ছি। যারা যারা চিত্তকে এই মুহূর্তের জন্য একটুও লোভমুক্ত করতে পারি, একটুও দেশমুক্ত করতে পারি, একটুও যদি মোহমুক্ত করতে পারি, এই যে আমরা একটু একটু করে অনাত্মা দেখতেছি, দেখার চেষ্টা করতেছি, এগুলো কিন্তু মোহমুক্ত অবস্থা। হ্যাঁ, এই যে করতেছি এগুলো কিন্তু বর্তমান একদম প্রত্যক্ষপূর্ণ। আমাদের এই যৌথ পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।